আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। চট্টগ্রামের পতেঙ্গায় তেলবাহী জাহাজ বাংলার জ্যোতিতে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 3 জনে। দুপুরে বন্দরের ডলফিন জেটিতে এ দুর্ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ জানায় সকালে জাহাজটি নোঙর করা অবস্থায় সামনের অংশে হঠাৎ বিস্ফোরণ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট সহ নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে জাহাজ থেকে ক্যাডেট সৌরভ সাহার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ শ্রমিক মোহাম্মদ হারুন ও ওয়ার্কশপ কর্মী নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। জাহাজে থাকা 11,700 টন তেল সুরক্ষিত রয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। জাহাজটি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন। বিকট এক সাউন্ড হয়েছে, হওয়ার পরে আতঙ্ক হয়ে বের হইলাম। বের হয়ে দেখি যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তাকাইলাম সামনে আগুন। সম্মিলিতভাবে নেভি, কোস্টগার্ড এবং পোর্টে প্রায় 10টা ট্রাক একসাথে আমরা ফায়ার ফাইটিং করেছি। ড্রোনের মাধ্যমে আমরা দেখেছি যে ভিতরে এখনো কোনো ফ্লেম আর দেখা যাচ্ছে না। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, জাহাজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং বিস্ফোরণ, সেটির কারণ এখন পর্যন্ত আর কিছু জানা গেল কিনা? আর মেয়াদ উত্তীর্ণ জাহাজ ছিল, এটি নিয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কি আপনার? এই মুহূর্তে আসলে তাদের উদ্ধার যে কার্যক্রম সেটা স্থগিত করা হয়েছে, যেহেতু 3 জন যে নিখোঁজ ছিল তাদের 3 জনকে পাওয়া গেছে। অর্থাৎ এই ঘটনায় 3 জনের মৃতদেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে। এবং আমরা যেটা জেনেছি আসলে আজকে সকাল 11টার দিকে যে বাংলার জ্যোতি যে জাহাজটা আছে, তেলবাহী জাহাজ, এটা সাধারণত এটা বহির্নোঙর থেকে তেল এখানে নিয়ে এসে এই জেটিতে অর্থাৎ ইস্টার্ন রিফাইনারিতে এনে এখানে মজুত করে এরপরে আসলে পরিশোধন করা হয় তেল। সেই ধারাবাহিকতায় এটা আজকে সকালে এখানে এসেছিল। এখানে তেল খালাস প্রক্রিয়া শুরু হওয়ার আগে এটা আসলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই যে আপনি দেখছেন সামনের অংশে, বাংলা জ্যোতির সামনের অংশে বিস্ফোরণের ঘটনাটা ঘটে। এবং বিএসসির যিনি এমডি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের, তিনি আমাদেরকে বলেছেন এখানে যেহেতু এটা সামনের অংশ বিস্ফোরণ হয়েছে সেই কারণে ক্ষয়ক্ষতিটা কিছুটা কম হয়েছে তিনি মনে করছেন। তিনি বলছেন যদি মূল তেলের যে ট্যাঙ্কার আছে সেখানে যদি বিস্ফোরণের ঘটনা ঘটতো তাহলে ঘটনাটা আরও বেশি ভয়াবহ হতো। এবং এখন পর্যন্ত তিনি যেটা বলেছেন যে তারা তদন্ত কমিটি করেছেন এবং কী কারণে এই বিস্ফোরণটা ঘটেছে সেটা তারা খতিয়ে দেখছেন। এবং আমরা জেনেছি এই বাংলা জ্যোতিটা 1987 সালে ডেনমার্ক থেকে এখানে আনা হয়েছে বাংলাদেশে। এবং সাধারণত 25 বছর পর্যন্ত একটা এই তেলবাহী জাহাজের লাইফ টাইম থাকে, সেই হিসাবে এটা আসলে মেয়াদ উত্তীর্ণ বলা চলে। এবং এটা এখানে অভ্যন্তরীণভাবে চলাফেরা করছিল। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন এর আগে বাংলা সৌরভ নামে বিএসসির আরেকটা তেলবাহী জাহাজ আছে, সেটাও আসলে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল 2006 সালে। এবং এরপরে আসলে ওই সময় আসলে হতাহতের ঘটনা ঘটেছে। এবং সেই একইভাবে এবারও অপর যে তেলবাহী জাহাজ আছে বাংলার জ্যোতি, এটাও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং এই বিষয়টা তারা বলছেন তারা তদন্ত করে দেখছেন কেন এই ঘটনা ঘটেছে, কী কারণে তাদের কি গাফিলতি ছিল কিনা আসলে সেটা তারা তদন্ত করে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। দুর্ঘটনার পরে আসলে বাংলাদেশ নৌবাহিনী, নৌ কর্তৃপক্ষ, বন্দর কর্তৃপক্ষ এবং যারা এখানকার আছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, তারা সবাই সমন্বিত এখানে কাজ করেছেন এবং মৃতদেহ উদ্ধার করেছেন এবং আগুন নিয়ন্ত্রণে এনেছেন। আলমগীর সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে 1 জন নিহত এবং 20 জন আহত হয়েছে। নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান। দুপুরে টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নিট ওয়ার কারখানার সামনে পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি করা হয়। এছাড়া আশুলিয়ার বাইপাইলে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বার্ডস গ্রুপের শ্রমিকরা। এ সময় নবীনগর চন্দ্রা মহাসড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। এর বাইরে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় 11টি কারখানা শ্রম আইনে বন্ধ ও 7টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বাকি সব কারখানায় উৎপাদন চলছে স্বাভাবিকভাবেই।
একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ, আনুমানিক বয়স 26, ওনার তলপেটের বাম সাইডে গুলি লেগেছে। ওনার আমরা মৃত অবস্থায় পেয়েছি। আর বাকি দুটো যে পেশেন্ট নয়ন এবং রাসেল, নয়ন যে পেশেন্ট ওনার বুকের ডান সাইডে গুলি লেগে বের হয়ে গিয়েছে, আর রাসেল যে পেশেন্টটা ওনার বুকের মাঝখানে গুলি লেগে একটা পিছন দিয়ে বের হয়ে গেছে এবং পেটে একটা গুলি লেগে পিছন দিয়ে বের হয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে দুজনকে গ্রেপ্তার করা হলো। রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম হত্যা মামলার 4 নম্বর আসামি এবং বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 52তম ব্যাচের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 18 সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত শামীম মোল্লাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 8 শিক্ষার্থীকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শামীম মোল্লা হত্যা মামলার একজন আসামি সাইফুল ইসলামকে আমরা আমার এই পুলিশ তদন্ত এবং এই মামলার আয়ু অলোক কুমারদের নেতৃত্বে ঢাকার বিএমপি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একই ঘটনায় দায়ের করা 2টি হত্যা মামলায় পুনরায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য রমেশ সেনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নিত্যানন্দ রায় জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। মামলার বিবরণী জানা যায়, গত 5 আগস্ট পৌরসভার ছিট চিলারং এলাকায় 4 জনকে ঘরে আটকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যার নির্দেশদাতা হিসেবে রমেশ সেনকে আসামি করা হয়। এর আগে গত 17 আগস্ট একটি বিস্ফোরক দ্রব্য আইনে রমেশ চন্দ্র সেনকে গ্রেপ্তার করলে জেল হাজতে পাঠায় আদালত। এদিন রমেশ সেনের বিরুদ্ধে 3টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। ভুয়া চেক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশৃঙ্খলার বিষয় নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কারণ আপনাদের মাধ্যমে যে খবরটা যাবে সেটা প্রকৃত খবর যাবে, প্রকৃত খবর জাতির জানা দরকার। অ্যান্ড ইউ আর এ ফোর্স। এখানে কয়েকটা বিষয় আছে। দৈনিক কালবেলা পত্রিকায় উঠেছিল, এটা 24 সেপ্টেম্বর 2024 সালে হয়েছিল। 1 সদস্য একটা কমিটি করেছিলাম, সেটার বিরুদ্ধে পাওয়া গেছে। এবং ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন, আমরা KYC বলি, নো ইয়োর ক্লায়েন্ট, এইটা না করে, ফর্ম পূরণ না করে তাকে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। যেই ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানা সে আদৌ থাকে না। সেই লোককে ওই দিন থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। তো যে লোক 3 কোটি টাকা একটা চেক দিতে পারে, সে কি এত হালকা লোক হবে? এতেই বুঝেন, এই এক কথায় বলে দিতে পারি, ভুয়া একটা বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। এতে কেউ ছোট হয় না, দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট, এমন তো কোনো সন্দেহ নেই। ধরে নিতে হবে। ব্রিফ করছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। কুষ্টিয়ার দৌলতপুরে ইউপি চেয়ারম্যান নঈম উদ্দিনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলা 11:30টার দিকে ফিলিপনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নিজ কক্ষে বসেছিলেন নঈম উদ্দিন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত জানালা দিয়ে তাকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ছুটে এলে তাদেরকেও লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনী। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নঈম উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ছিলেন। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। কি কারণে এই হত্যাকাণ্ড সেটি বিষয়ে জানাবেন, আর দিনে দুপুরে এমন একটি ঘটনা ঘটলো, পুলিশ কি বলছে?
আসলে দিনে দুপুরে বলতে বেলা 11টার সময় তিনি তার নিজ কার্যালয়ে বসে তার দাপ্তরিক কাজকর্ম করছিলেন এবং এই সময় কিন্তু 3টি মোটরসাইকেলে, আমরা যেটা এলাকাবাসী সূত্রে জানতে পেরেছি, 3টি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত আসে এবং পেছনের জানালা দিয়ে প্রথমে তাকে একটি গুলি করা হয় এবং এই গুলিটি করার পরে তিনি যখন মাটিতে লুটিয়ে পড়েন তখন ইউনিয়ন পরিষদের মেন ফটক দিয়ে তারা ভিতরে প্রবেশ করেন এবং তাকে আরো 4 রাউন্ড গুলি করা হয়, আরো 3 রাউন্ড গুলি করা হয়, মোট 4টি গুলি তার শরীরে পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। এরপরেই কিন্তু দীর্ঘক্ষণ এলাকাবাসী এই গুলির শব্দ শুনে সেখানে আসেন এবং ইউনিয়ন পরিষদের ভিতরে ঢোকার আগেই কিন্তু এই দুর্বৃত্তরা আবার এই মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এরপরেই কিন্তু প্রায় পুলিশ আসা পর্যন্ত প্রায় 2 ঘন্টা ইউপি চেয়ারম্যান মঈনুদ্দিন সেন্টুর যে মরদেহ সেটি কিন্তু এই ইউনিয়ন পরিষদের তার কক্ষেই পড়েছিল। তারপরে কিন্তু পুলিশ যখন আসে তখন কিন্তু বিক্ষুব্ধ এলাকাবাসী এবং সেন্টুর যারা সমর্থক ছিল তারা কিন্তু পুলিশকেও এক প্রকার অবরুদ্ধ করে রাখে এবং বিক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু তাদের প্রতিপক্ষের বেশ কিছু বাড়িঘরে অগ্নিকার সংযোগ করেন এবং কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন এবং এলাকায় এখন মানে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আমরা যারা সংবাদকর্মী তারা সংবাদ পেয়ে কিন্তু যখন ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি আমাদেরকেও ঢুকতে দেওয়া হয়নি এবং আমাদের আরো অনেক সহকর্মী ছিল তাদের সাথে তারা খারাপ আচরণ করে এবং তাদেরকে এক প্রকার মারমুখী তাদের উপরে হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ যখন একেবারেই নিয়ন্ত্রণে আনতে পারছিল না তারপরে কিন্তু ঘটনাস্থলে র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী আসার পরে কিন্তু পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বেলা 3টার দিকে কিন্তু এই মঈনুদ্দিন সেন্টুর মরদেহ উদ্ধার করে একটি অ্যাম্বুলেন্স যোগে তার ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে এখনো কোনো খবর আসেনি। তবে কি কারণে এই হত্যাকাণ্ড এই বিষয়ে আমরা এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু আসলে এলাকাবাসী আমাদের কাছে তেমন কিছুটা বলতে পারেনি। তবে স্থানীয় আধিপত্য, পুরনো বিরোধ এবং এই যে সাম্প্রতিক পট পরিবর্তন হওয়ার পরে দখলদারিত্ব এইসব বিভিন্ন এবং স্থানীয় একটি চরমপন্থী সংগঠনের সাথে তার বিরোধ ছিল, এই বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ এবং এখন পর্যন্ত কি কারণে ঠিক হত্যাকাণ্ড এটা আমাদেরকে জানাতে পারে। এই ছিল মঈনুদ্দিন সেন্টু চেয়ারম্যান হত্যাকাণ্ড নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া ইউপি চেয়ারম্যান হত্যার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ। দিনাজপুরের ঘোড়াঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারিবদ্ধ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল গাফফার ও আনোয়ার হোসেন নামে 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 3 জন। সকালে উপজেলার রানীগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকালে দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। এ সময় ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজারে কাভার্ড ভ্যানটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা 5-7টি ভ্যানের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল গাফফার। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আনোয়ার হোসেনের। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ সহ চালককে আটক করা হয়েছে। এদিকে নরসিংদী শিবপুরে কাভার্ড ভ্যান চাপায় দারুল কারার সিফাত ও সোহেল ফকির নামে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের গাবতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উজানের ঢল ও বৃষ্টি থামায় তিস্তার পানি কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভিন্ন নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও 4 জেলায় পানিবন্দী 70,000-এর বেশি মানুষ। এদিকে পানি নামার সাথে সাথে বিভিন্ন এলাকায় তীব্র হয়েছে ভাঙন। এর মধ্যে কুড়িগ্রামে বিলীন হয়েছে 30টি ঘর। তিস্তা নদীর পানি কমতে শুরু করায় লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে সরছে পানি। তবে নিচু এলাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি, আবাদি জমি এখনো তলিয়ে থাকায় ভোগান্তিতে 5 উপজেলার অর্ধলক্ষাধিক মানুষ। রাস্তার মধ্যে মনে করে 2 দিন থেকে খাড়া হয়ে আসি, মশাই তো শেষ করবে না। পাকশাক করে একটু খাবো এরও বুদ্ধি নাই। আমাদের এখানে কোনো কাজ কামাই করারও বুদ্ধি হচ্ছে না। মেম্বার চেয়ারম্যান যে সহযোগিতা না করে তাহলে কিভাবে চলবে? রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নিচু এলাকায় পানি নামেনি। এসব এলাকার প্রায় 20,000 মানুষ গত 3 দিন ধরে দুর্ভোগে। রান্না বান্না করতে পারছিল না, এখন বাসায় থাকতে পারছিল না। আর আমি তোমার উপর কি করবো ভাই, সারা রাত পানির মধ্যে ভিজেছিলাম, গরু ছাগল নিয়ে রাস্তার দাঁড়ে ছিলাম। পানি ইউনিয়ন বোর্ড যদি একটু দেখতো, খেয়াল করতো যে আমরা বাদ গিলে বাঁধতাম তাহলে ঠিকই আমাদের এলাকার লোকজনের ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত হইতো। নীলফামারীর নদী তীরবর্তী এলাকার ধান ও সবজি ক্ষেত ডুবেছে বন্যার পানিতে। তবে দ্রুত পানি নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না বলছে কৃষি বিভাগ। এদিকে কুড়িগ্রামে তিস্তা, ধরলা ও দুধকুমারের ভাঙনে গত 2 দিনে অন্তত 30টি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। ঝুঁকির মুখে এলাকার 7টি স্কুল। নদী হিসেবে ভাঙতেছে, বুঝছেন? এখন তো খাটাক করে থাকতে পারছি না, মানে রিও ভাঙবে না, খাটাক করতে আমার বাড়ি থাকবে না। তুলমো করে যাওয়ার ঘর নামে খুশি আমরা জানেন। এখন আমার নাই আর কোনোখানে স্থান নাই, জায়গা নাই, করে ঘর তুলি আর করে কি করি।
ভাঙন রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সতর্ক করার পাশাপাশি জিও ব্যাগ প্রস্তুত রাখার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল খালেক। আব্দুল খালেক, আমরা দেখছি যে পানি নামার সাথে সাথে কিন্তু নদী ভাঙন তীব্র হচ্ছে, তো নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে কিনা? যে তিস্তার পানি আপনি জানেন যে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু কমতে শুরু করেছে এবং এখন আমরা বিকেলে যে খবর পেয়েছি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এখন বিপদসীমার 16 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি কমার সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙন প্রবল আকার ধারণ করেছে বিভিন্ন পয়েন্টে। সকাল থেকে আমরা কয়েকটি পয়েন্ট ঘুরে দেখেছি, বিশেষ করে তিস্তার চর গতিয়ার সঙ্গে কিছুক্ষণ আগে আমরা ঘুরে দেখেছি যে সেখানে ঘরবাড়ি সরিয়ে নেওয়ার মতো সময় লোকজন পাচ্ছেন না। ইতিমধ্যে দুদিনে সেখানে 30টি পরিবার গৃহহীন হয়েছে এবং ঘরবাড়ি ভেঙে তারা নৌকায় নিয়ে বিভিন্ন নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। পাশাপাশি আরও 50 থেকে 60টি পরিবার তারা ভাঙনের ঝুঁকিতে রয়েছে এবং সেখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেটি আগামীকাল মালামালা সরিয়ে নিয়ে সেটি ভেঙে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে বলে শিক্ষা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই স্কুলটিও কিন্তু একেবারে ঝুঁকির মুখে পড়ে গেছে এবং যেভাবে ভাঙন চলছে তাতে স্কুলটি বিলীনের আশঙ্কা করছেন এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা এই ব্যাপারে কথা বলেছি, তারা জানিয়েছে গত 2 বছর ধরে কিন্তু এই স্কুলটি সংরক্ষণের জন্য, রক্ষা করার জন্য তারা জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে জিও ব্যাগে বিভিন্ন এলাকায় ধস নেমে গেছে এবং স্কুলটি যে কোনো মুহূর্তে বিলীনের আশঙ্কা করা হচ্ছে। এইরকম অবস্থা কিন্তু কুড়িগ্রামের 60টি স্কুলে, একটি উচ্চ বিদ্যালয় এবং বাকিগুলো প্রাইমারি স্কুল, সেগুলো একেবারে নদীর কিনারে পড়ে গেছে এবং সেগুলো রক্ষা করা পানি উন্নয়ন বোর্ডের জন্য কঠিন হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগেও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে সব জায়গায় হয়তো জিও ব্যাগ ফেলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না তাদের বরাদ্দ স্বল্পতার কারণে। কোনো কোনো এলাকায় যেগুলো সরকারি স্থাপনা রয়েছে, বাঁধ রয়েছে বা স্কুল রয়েছে, সেখানে তারা জিও ব্যাগ ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছেন। পাশাপাশি যে এলাকাগুলোতে এই ধরনের স্থাপনা নাই সেই এলাকার লোক কিন্তু অনেক কষ্টে রয়েছেন, বিশেষ করে তারা ভাঙন প্রতিরোধের সরকারি কোনো সহায়তা না পেয়ে তাদের নিজ নিজ ঘরবাড়ি রয়েছে, ঘরের মালামাল রয়েছে, সেগুলো তারা সরিয়ে নিচ্ছেন এবং সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা একটি কথা বলছেন যে বিকল্প জায়গা না থাকায় তারা কিন্তু এখন কোনো জায়গায় গিয়ে যে নতুন করে তার ঘরবাড়ি তুলবেন সেটার পরিস্থিতি তাদের নেই। তারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ খোলা মাঠে বা অন্যের জমিতে এই মালামাল, ঘরের মালামালগুলো রাখছেন এবং পরবর্তী সময়ে সরকারি সহায়তা পেলে তারা নতুন করে ঘর তুলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কুড়িগ্রাম থেকে নদী ভাঙন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল খালেক। ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে যাওয়ায় 6 দিন ধরে পানির সংকট বরিশাল জেনারেল হাসপাতালে। এতে দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন, চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা। বিকল্প ব্যবস্থায় স্বল্প পরিমাণে পানির ব্যবস্থা করা গেলেও তাতে চাহিদা মিটছে না। মঙ্গলবার থেকে পানি নেই বরিশাল জেনারেল হাসপাতালে। আশপাশের দোকান, মসজিদ ও বাসাবাড়ি থেকে বোতলে বা বালতিতে করে পানি নিয়ে আসছেন রোগীর স্বজনরা। 1.5 শতাধিক রোগীসহ স্বজন, চিকিৎসক, নার্স, স্টাফ ও কোয়ার্টারে অবস্থানকারী মিলিয়ে 5 শতাধিক মানুষ 7 দিন ধরে ভুগছেন পানির কষ্টে। গত 3 দিন যাবৎ কোনো পানিই ছিল না, আমরা অনেক ভোগান্তিতে ছিলাম। তারপরে বলতে বলতে তারা অন্য একটা ব্যবস্থা দিয়েছে লাইন, তাও পানির অবস্থা ভালো না। পানিটা একটু গোলা নামছে, বালি বালি, তারপর আমরা 2 দিন কষ্ট করছি, পরে এদিক দিয়ে ওদিক দিয়ে আনিয়া সারছি, মসজিদ দিয়ে আনিয়া খাইছি, রোগী বাহিরে নিয়ে গোসল করাইয়া আনছি। ওয়াশরুমের অবস্থা পরিষ্কার না এবং এই পানি দিয়ে গোসল করলে চুলকানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সংকট নিরসনে বিকল্প মোটর দিয়ে কাজ চালানোর চেষ্টা চলছে। এর মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে হাসপাতাল পরিস্থিতি। আমরা একটি বিকল্প লাইন দিয়েছি, আমরা চেষ্টা করতেছি এবং আমরা পর্যাপ্ত পানি সরবরাহের চেষ্টা করতেছি, যেহেতু এটি একটু ওটির থেকে যেহেতু মূল ডিপ না, অতএব এখানে একটু পানির সমস্যা হচ্ছে। সমস্যার স্থায়ী সমাধানে নতুন গভীর নলকূপ স্থাপনের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়। দুপুরে সদর উপজেলার বেতেপাড়ায় শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি নেতারা বলেন, স্বৈরাচার সরকারের গুম, খুন ও পঙ্গুত্বকারীদের পাশে দাঁড়াতে আমরা বিএনপি পরিবার গঠন করা হয়েছে। এই সংগঠন সবার পাশে থাকবে। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে শহীদ ও আহতদের জন্য যা যা করণীয় সবই করবে বলেও জানান সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের
সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা শুরু করেছিলাম মাত্র ৪৪ জন আহত নিহত এবং গুম পরিবারকে নিয়ে। এই ৪৪ জনের সংখ্যা ছাড়িয়ে এখন সেটা ১৩০০-র উপরে পৌঁছেছে। গত ১৮ বছর জাতিকে দেশকে বিভক্ত করা হয়েছে বিভিন্নভাবে। পাকিস্তানের দালাল বলে, রাজাকার আলবদর বলে, বিএনপি জামাত বলে বিভিন্নভাবে ট্যাগ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই লড়াইয়ের পরে কেউ পাকিস্তান পালিয়ে যায়নি। সম্প্রতি রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনা তদন্তে গঠিত কমিটি ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের কথা বলেছেন। সোমবার কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে ক্ষতিগ্রস্ত স্থান বনরূপ বাজার, মৈত্রী বিহার, দক্ষিণ কালিন্দীপুর ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয় পরিদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ কার্যালয়ে পাহাড়ি ও বাঙালি নেতাদের সাথে মত বিনিময় করেন কমিটির সদস্যরা। শেরপুর জেলা কারাগার থেকে পলাতক ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি আতাহার আলী সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। শ্রীবর্দী উপজেলার চৈতাজানিতে অভিযান চালিয়ে আতাহার আলী ও সদরের বাজিতখিলায় মাদক মামলার আসামি রাকিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। জামালপুর ক্যাম্পের অধিনায়ক আব্দুর রাজ্জাক জানান, গ্রেপ্তারকৃত আতাহার আলীকে শ্রীবর্দী থানা এবং রাকিব মিয়াকে শেরপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকার পতনের পর গত ৫ই আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগার থেকে ৫ শতাধিক কয়েদির সঙ্গে তারাও পালিয়ে যায়। সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩ জনকে আটক করেছে বিজিবি। গতরাতে কুশখালী সীমান্তের ৬ ঘড়িয়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বাগেরহাট জেলা সদরের বারুইপাড়া গ্রামের বিকাশ বারুই, তার স্ত্রী প্রভাতী পাড়ুই ও হুররা পাড়ুই। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক জানান, অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে যাবেন এমন খবরে কুশখালী বিওপির প্রধান সীমান্ত পিলারের কাছ থেকে তাদেরকে আটক করা হয়। তাদের সদর থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা জানান, ভারতীয় ভিসা বন্ধ থাকার কারণে জরুরি ভিত্তিতে ডাক্তার দেখানোর জন্য দালালের মাধ্যমে তারা ভারতে যাচ্ছিলেন। লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন ঘাটে চাঁদাবাজি বন্ধ ও এর সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে উপজেলার বয়াচর এলাকায় এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ঘাটে চাঁদাবাজি করে আসছে একটি চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ধামকি সহ নানা ধরনের নির্যাতন চালায়। তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়, না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। খাগড়াছড়ির পাহাড়ে চলছে জুম ধান কাটার উৎসব। এবছর অনুকূল আবহাওয়ায় জুমের ধান ও শাকসবজির ফলন বেশ ভালো। তবে আরও উৎপাদন খরচ কমাতে সার, বীজ সহায়তার পাশাপাশি সরকারি প্রণোদনা চান প্রান্তিক চাষি জুমিয়ারা। আর জুম চাষে আধুনিক জাতের বীজ বপনের পরামর্শ কৃষি বিভাগের। খাগড়াছড়ির পাহাড় জুড়ে এখন জুমের পাকা ধানের সুবাস। পাহাড়ের ঢালে মিশ্র চাষাবাদে ফলেছে ধান ছাড়াও হলুদ, মারফা, আদা, মরিচ, কচু, মিষ্টি কুমড়ো, তিল, ভুট্টা, বরবটি সহ প্রায় 40 জাতের ফসল। জুমের আবাদ দিয়ে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি এসব কৃষিপণ্য বিক্রি করে চলে জুমিয়াদের সংসার। উৎপাদিত ধান দিয়ে অন্তত 8-9 মাস হবে খাবারের যোগান। মিষ্টি কুমড়া হয়েছে, মারফা হয়েছে, আর ভুট্টা হয়েছে, ধানও কিছু হয়েছে। 2 একর জায়গা হবে, ধান লাগাইছে, মারফা লাগাইছে, হলুদ লাগাইছে, আর আদা লাগাইছে। এবছর জমির ফলন খুব ভালো হয়েছে। জমির ফলন দিয়ে আমরা বেচা বিক্রি করে খুব ভালো টাকা পাইছিলাম। প্রাচীন চাষ পদ্ধতি জমির উপর নির্ভরশীল হলেও হতদরিদ্র চাষিরা আজও কোনো প্রণোদনা পান না। উৎপাদন বাড়াতে সহযোগিতা চান জমিয়ারা। আমাদের এখানকার পাহাড়িরা প্রায়
জুম চাষের উপর নির্ভর করে। এখানে সবাই জুম চাষ করে, কিন্তু জুম চাষ করার জন্য আমাদের সোনালী কৃষি ব্যাংকের থেকে কোনো ঋণ পাওয়ার সুযোগ সুবিধা পায় নাই। ঋণ যদি পায় থাকে তাহলে আরও ভালো ফলন করতে পারবো বলে আশা করি। চলতি মৌসুমে 1200 হেক্টর জমিতে জুম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে 1124 হেক্টর জমিতে। উৎপাদন বাড়াতে জুমে উচ্চ ফলনশীল জাতের ধান আবাদের পরামর্শ কৃষি বিভাগের। তবে জুমিয়াদের জন্য কোনো সরকারি বরাদ্দ নেই বলে জানান এই কর্মকর্তা। যে সমস্ত ফসলগুলি তারা জুমে চাষাবাদ করে থাকে সেগুলোই যেন উচ্চ ফলনশীল হয়, এই লক্ষ্যে আমরা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আমরা কিছু কিছু জুমে উচ্চ ফলনশীল বিরিধান 83 জাতের ধানের আবাদ করতে এবার সক্ষম হয়েছি এবং এতে করে কৃষকদের মধ্যে যথেষ্ট সাড়া পড়েছে এবং এতে করে তাদের কিন্তু প্রতি এককে ধানের উৎপাদন অনেক বেড়েছে। খাগড়াছড়িতে জুম চাষের উপর নির্ভরশীল অন্তত 5000 কৃষক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাগেরহাটে খোলা বাজারে চাল আটা বিক্রির জন্য নিয়োগ করা ডিলাররা আত্মগোপনে যাওয়ায় সীমিত জনবল দিয়ে কার্যক্রম চালাতে হিমশিম খাচ্ছে খাদ্য বিভাগ। এতে পৌরসভার নিম্ন আয়ের উপকারভোগীরা বিপাকে পড়েছেন। তাদের ভোগান্তি কমাতে খাদ্য অধিদপ্তর তাদের নিজস্ব উদ্যোগে খোলা বাজারের এসব পণ্য বিক্রি করছে। সরকারি ছুটির দিন বাদে 5 দিন শহরের মুন্সিগঞ্জ এলাকায় চাল ও আটা বিক্রি হচ্ছে। খাদ্য বিভাগ জানায়, মন্ত্রণালয় ডিলার নিয়োগের ক্ষেত্রে সংশোধিত নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। সেটি হাতে পেলে নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। খাদ্য বিভাগের নিজস্ব ব্যবস্থাপনায় বাগেরহাটে যে খাদ্য বিভাগের নিজস্ব স্টাফ আছে, সেই স্টাফদের মাধ্যমে আমরা এই বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। অতি শীঘ্রই আমরা ওএমএস এর একটি নতুন সংশোধিত নীতিমালা পেতে যাচ্ছি। এই সংশোধিত নীতিমালা পেলেই নীতিমালার আলোকে আমরা ডিলার নিয়োগের কার্যক্রম শুরু করতে পারবো। শারদীয় দুর্গোৎসব ঘিরে সারা দেশে সেজে উঠছে পূজা মণ্ডপগুলো। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, চলছে রঙের কাজ। বন্যার আঘাত কাটিয়ে ওঠা জেলাগুলোতে এবার পূজার আয়োজন কিছুটা সীমিত। নির্বিঘ্ন শান্তিপূর্ণ পরিবেশে পূজা আয়োজনে মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে রাত দিন প্রতিমা তৈরির ব্যস্ততায় শিল্পীরা। নানা রঙে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গাকে। মানিকগঞ্জে 5 শতাধিক পূজা মণ্ডপ সাজানো হচ্ছে, চলছে প্রতিমা তৈরির কাজ। দিন রাত প্রতিদিন রাত 2টা-3টা পর্যন্ত ডিউটি দিতে হয়, পরিশ্রম করতে হয় লোকজন নিয়ে, সে তুলনায় কোনো টাকাই পাই না। বিভিন্ন কারণে এবছর জেলায় কিছুটা কমেছে মণ্ডপের সংখ্যা। শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজনের নেওয়া হয়েছে সব প্রস্তুতি। আইন শৃঙ্খলার ব্যাপারে হিন্দু মহাজোট বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় হয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই ভালো এবং আমরা আশা করছি সুন্দর মতো আমরা এবারে দুর্গাপূজা অনুষ্ঠিত করতে পারবো। বন্যার আঘাত কাটিয়ে ওঠার পর ফেনীতে থেমে নেই পূজার প্রস্তুতি। প্রতিমা তৈরির খড়, মাটি, কাঠসহ বিভিন্ন সরঞ্জামের সংকট আর খরচ মেটাতে কিছুটা বিপাকে কারিগরেরা। বন্যার কারণে সবাই ক্ষতিগ্রস্ত, এই জন্য আর কি পূজা অনেক জায়গার পূজায় আর কি সেরকম ভাবে হচ্ছে না। নির্বিঘ্নে পূজা উদযাপনে নিরাপত্তার আশ্বাস আইন শৃঙ্খলা বাহিনীর। কাজ করবে মন্দির কমিটিও। নির্দেশনা দিয়েছি প্রতিটা পূজা মণ্ডপে 15 জন করে নিজস্ব ভলান্টিয়ার করার জন্য, এবং এটা নিরবিচ্ছিন্নভাবে তারা রোটেশনালি এটা পূজা মণ্ডপ পাহারা দিবে। খরচ কমাতে চাঁদপুরে কিছুটা সীমিত করা হয়েছে আয়োজন। পাবনার 350 মণ্ডপের মধ্যে ঝুঁকিপূর্ণ বৃষ্টিতে বিশেষ নজরদারি থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর। পূজা মণ্ডপকে কেন্দ্র করে ভালো থাকে সেই নিরিখে আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি এবং আমরা স্থানীয় জনগণের সাথেও আমরা মত বিনিময় করেছি। এবার দেবী আসবেন দোলায় চড়ে আর কৈলাসে ফিরে যাবেন হাতির পিঠে। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বগুড়ার কাহালুতে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উপজেলার লহরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে নিজ দোকানে ঘুমিয়েছিলেন আব্দুল বাসেত। মধ্যরাতে দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ধারণা করা হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।
কেউ জগৎ করে দিলে আরে ওগো ভালো কাজে ভালো দিদি এতগুলা মানুষ কেউ জগৎ করে দিলে। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে